বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পুলিশের সাঁড়াশি অভিযানে আটক 7। শহরের অলিতে গলিতে প্রশাসনের কড়া নজরদারি। ঝিনাইদহে রাশেদ খানের সামনে বিএনপির 2 গ্রুপের ব্যাপক সংঘর্ষ, পুলিশ সহ আহত 8। পাল্টাপাল্টি অবস্থান, এলাকা জুড়ে উত্তেজনা। ডক্টর ইউনূস শাসনামলের রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা। এবার মুখ খুললেন জামায়াত আমির, দিলেন কড়া হুঁশিয়ারি। এবার আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সাকিব ভক্তদের অভিযোগ, কার্যালয়ের বাইরে আওয়ামী লীগের সাবেক এমপির পক্ষে স্লোগান, মব সৃষ্টির অভিযোগ। মাত্র 38 ঘন্টার ব্যবধানে তৃতীয়বারের মতো ভূমিকম্পে কাঁপল দেশ, জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, পাওয়া যায়নি ক্ষয়ক্ষতির খবর। ঝটিকা মিছিলের সময় ঢাকার ধানমন্ডি থেকে মহিলা আওয়ামী লীগের 7 নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর 6:15টার দিকে পুলিশ তাদের আটক করে। পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তরিকুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরবেলা ধানমন্ডি 2 নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে 20 থেকে 25 জন নারী একটি মিছিল বের করেন। মুজিব প্রেমিক বাংলার নারীরা লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে 3 নম্বর সড়কের দিকে যায়। এ সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের 7 নেতাকর্মীকে গ্রেপ্তার করে, অন্যরা পালিয়ে যান। মিছিলে অংশ নেয়া মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এই ঘটনায় মাইক্রোবাসের চালককেও আটক করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সমন্বয় সভায় 2 পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় থানায় ঢুকে পুলিশের উপর হামলা চালানো হয়। এতে 3 পুলিশ সদস্য সহ অন্তত 8 জন আহত হন। শুক্রবার দুপুরে ঝিনাইদহ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় রাশেদ খান উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানায়, শুক্রবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ 4 আসনে বিএনপি প্রার্থী রাশেদ খানের পরাজিত হওয়ার কারণ নিয়ে মহারাজপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় সভা চলছিল। এ সময় সভায় মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে জামায়াতের পক্ষে প্রচারণার অভিযোগ তোলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী। এনে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়, পরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা থানায় ঢুকে পুলিশের উপর হামলা করে। এতে 3 পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ জাতীয় দলের পোস্টার বয় সাকিব আল হাসানকে ঘিরে আবারও উত্তপ্ত রাজনীতির ময়দান। সাকিবকে কেন্দ্র করে বড় সড় তোপের মুখে পড়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদও। দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে গিয়ে এক প্রকার মব সৃষ্টি করে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের একদল ভক্ত। বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দুদক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে 20-30 জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানান। এক পর্যায়ে তারা কর্মকর্তাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন, অফিসের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটায় এবং বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে দুদকের সংশ্লিষ্ট বিভাগ অনেকটা বাধ্য হয়ে অভিযোগটি গ্রহণ করে। দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, একদল লোক এসে কার্যালয়ের ভেতরে হট্টগোল করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ গ্রহণে বাধ্য করেছে। বেনামে দায়ের করা অভিযোগটি পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। তিনি আরও জানান, যে কোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্ত বা মামলার পর্যায়ে যায় না। জোর করে জমা দেওয়া অভিযোগটি আইন অনুযায়ী যাচাই বাছাই করা হবে। সুনির্দিষ্ট তথ্য উপাত্ত বা সত্যতা পাওয়া না গেলে এটি সরাসরি বাতিল করা হবে, আর অভিযোগ পাওয়া গেলে পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে। মাত্র 38 ঘন্টা ব্যবধানে তৃতীয়বারের মতো ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে কম্পন। এতে জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অনেক জায়গায় বাড়ির বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর 1:54 এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.3। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা শহর থেকে 29 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার। রাজধানী ঢাকা ছাড়াও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বুধবারও রাত 10:51:49 ভূমিকম্পটি অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। এরপর গেল বৃহস্পতিবার দুপুর 12:04:05 ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া দপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিক্টার স্কেলে সেই ভূমিকম্পটির মাত্রা ছিল 4.6। ঢাকা ও নরসিংদীর সাম্প্রতিক ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতার, স্বচ্ছ তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান। পোস্টে জামায়াতের আমির উল্লেখ করেন, ঢাকায় 6 বছর বয়সী এক শিশুকে নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে 15 বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে এক স্কুল ছাত্রীকে হত্যার ঘটনা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। এসব ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রশাসনিক শৈথিল্যের অভিযোগও তোলেন জামায়াতের আমির। ডক্টর শফিকুর রহমান প্রশ্ন তোলেন, শিশু তাহিয়া হত্যার ঘটনাকে কার ইশারায় দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা হয়েছে এবং কেন ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে? তার ভাষায়, ইনসাফের প্রশ্নে কোনো আপোষ নয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে তারা অবিচল থাকবেন। নানা গুঞ্জন শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত যমুনাকে তার সরকারি বাসভবন হিসেবে বেছে নেওয়া হয়েছে। বুধবার সরকারি আবাসন পরিদপ্তর নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীকে বাসা বরাদ্দ দেওয়ার কাজ শেষ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন। সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস 27 ফেব্রুয়ারি যমুনা ছেড়ে দেবেন। এরপরই প্রধানমন্ত্রী সেখানে উঠবেন। তবে যমুনায় কিছু সংস্কার কাজ চলমান রয়েছে, যা শিগগিরই শেষ হবে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগে থেকেই মিন্টো রোডের 33 নম্বর বাংলোতে থাকছেন। তিনি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তাকে পররাষ্ট্রমন্ত্রী করে বিএনপি। ফলে তিনি এই বাড়িতেই থেকে যাচ্ছেন বলে জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 35 হেয়ার রোড, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে 24 বেইলি রোড, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদকে 5 হেয়ার রোড, সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে 25 বেইলি রোড, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে 7 মিন্টু রোড, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে 2 মিন্টু রোড, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে 5 মিন্টু রোড, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে 1 হেয়ার রোড, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে 6 হেয়ার রোডের বাংলো বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতাকে 1 মিন্টো রোড, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে 4 মিন্টো রোড, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনকে 34 মিন্টো রোড, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে 41 মিন্টো রোড, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে 2 হেয়ার রোডের বাংলো বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানকে বেইলি রোডে বাংলো বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে গুলশান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে ধানমন্ডিতে সরকারি বাসা বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। টানা 10 দিন দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূচি পালন করবেন দলের নেতাকর্মীরা। একই সঙ্গে গণভোট বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এসব কথা বলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। বলেন, গণভোট বাস্তবায়ন ছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই। দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে। এই স্লোগানকে সামনে রেখে 10 দিনের কর্মসূচি ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি। বিপ্লব, বিকল্প, বিনির্মাণ, এই আদর্শ ধারণ করে আগামী 28 ফেব্রুয়ারি জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, গণমাধ্যম কর্মী ও অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা নেতাদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন গত 1 বছরের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে। 2 মার্চ চট্টগ্রাম থেকে শুরু হবে টানা 10 দিনের কর্মসূচি, যা শেষ হবে আগামী 11 মার্চ রংপুরে। এরপর 12 মার্চ ঢাকা মহানগর, 13 মার্চ ঢাকা মহানগর উত্তর এবং 14 মার্চ ঢাকা মহানগর দক্ষিণে পৃথক কর্মসূচি পালন করা হবে। 1 বছর পূর্তি উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল ও চিত্র প্রদর্শনীর আয়োজনের মাধ্যমে সাংগঠনিক শক্তি আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির নেতারা।
ধর্ষণের পর বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় মেয়েকে, পরে তাকে হত্যা করা হয় নির্মমভাবে। আলোচিত এই ঘটনায় গ্রেফতার এই আসামিরা। ঘটনাটি নরসিংদীর মাধবদীর। ২৬ ফেব্রুয়ারি ৯ জনকে আসামি করে মামলা করেছেন মেয়েটির মা। গ্রেফতারকৃতরা হলেন মহিষাসুরা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান এবং মোহাম্মদ এবায়দুল্লাহ, আয়ুব আলী এবং মোহাম্মদ গাফফার। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত নুরা। ২৭ ফেব্রুয়ারি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। বলেন, মূল অভিযুক্ত নুরা সহ বাকিদের ধরতে চলছে অভিযান। বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি, আমরা তাদেরকে রিমান্ডে আনবো এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা যা যা নেওয়া দরকার আমরা সবই নিব। ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যান নরসিংদী ১ আসনের সংসদ সদস্য। অপরাধী যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। মূল আসামি নুরা এখনো তাকে নাকি গ্রেপ্তার করতে পারেনি। আমি বলছি ৪৮ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এইটা যেই দলের হোক, যেই মতেরই হোক, যত প্রভাবশালী হোক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা এই যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। পরিবারের অভিযোগ, ১৫ দিন আগে নুরার নেতৃত্বে ৫ থেকে ৬ জন ওই তরুণীকে ধর্ষণ করে। তখন মোটা অঙ্কের টাকা নিয়ে বিষয়টি মীমাংসা করেন স্থানীয় ইউপি মেম্বার সহ বেশ কয়েকজন। পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে গ্রাম ছাড়তে দেওয়া হয় চাপ। ২৫ ফেব্রুয়ারি বুধবার সৎ বাবার সঙ্গে খালার বাড়িতে যাচ্ছিল মেয়েটি। তখন নুরার নেতৃত্বে কয়েকজন তাকে ছিনিয়ে নেয়। পরে ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আমার মেয়ের নিয়ে আমি ওর খালার বাসায় দেয়া বাসাইছিলাম যে মেয়ের ঘরটাই নিরাপত্তা থাকবো, পরে ওখান থেকে যাওয়ার সময় লয়ে যাইব। তখন নিয়ে গেছি, তো নিয়ে যাওয়ার পরে যে বিল ভরে ৩ বস্তা ভরে তোলা ৩ বস্তা মোড় আছে, ওখানে আমরা গেছি, ওখানে একটা বরে গেছে, বরে গেছে ঘুরে ৫ জন লোক বয়ে রয়েছে। বয়ে থাকলে তো ইমরান ফট করে সামনে খাড়া হয়েছে মেয়ে ডেটে যা। তখন আমার কাছে মেয়ে যা, মেয়ে দিই না। তখন আমার পেটে চাক্কু ধরছে, ফিজটা মনে হয় আর ২ জন পাঞ্জা মারা আমার হাত ধরছে, ধরে অন তো মেয়ে দিবি, এই যেমন তোর কাছে মেয়ে তোর মায়ের নিয়ে যাবো। এটা মা ভাবলো কেন এটা মেম্বারের প্রতি না করছে, এটা একটা মিল করে বিচার করে ইয়ে করে দিব, এটা ঘুষ খাইব, হারামগিরি করবো, মিশা তো করবো, সেটা তো আমরা বলতে পারবো না। এই অন্যায়কারীর রেজায় দৌড়া দিতারে বা দরতারে হার কঠিন বিচারক আমি চাই এটা, যাতে সামনে দেয় এসব যাতে না হয়। কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আর জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলের আমির। ঢাকায় নতুন ২টি পথে মেট্রো রেল নির্মাণ ব্যয় আগের থেকে দ্বিগুণেরও বেশি হচ্ছে। সম্প্রতি প্রকাশ হওয়া এমন সংবাদকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে নানা মত। কারো কারো প্রশ্ন, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরপরই নির্মাণ ব্যয় দ্বিগুণ হচ্ছে কেন? আসলে কি নতুন সরকারের সময়ে নির্মাণ ব্যয় বাড়ছে, নাকি আগেই এই ব্যয় বেড়ে যাওয়ার হিসাব দেখা গিয়েছিল বলেই অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেনি? নাকি এই ব্যয় বাড়ার পেছনে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কৌশলগত অবস্থান বা অন্য কোনো যোগসাজশ? এমন প্রশ্নগুলোরই উত্তর খুঁজব এখন। মেট্রো রেল নির্মাণকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে ১,৫৭৪ কোটি টাকা। উত্তরা থেকে মতিঝিল পথে এই মেট্রো রেলের আনুষ্ঠানিক নাম এমআরটি লাইন 6। এটির ঠিকাদার নিয়োগ শুরু হয় ২০১৫ সালে। সেই সময় আরও ৫টি মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা করা হয়। এমআরটি লাইন ১, এমআরটি লাইন ২, এমআরটি লাইন ৩, এমআরটি লাইন ৪ ও এমআরটি লাইন ৫। এর মধ্যে এমআরটি লাইন ১ ও এমআরটি লাইন ৫ এই দুটি পথে নির্মাণ কাজ শুরুর অপেক্ষায়। সম্প্রতি মেট্রো রেলের নির্মাণ ব্যয় নিয়ে যে আলোচনা হচ্ছে তা মূলত এই ২ লাইনের। এমআরটি লাইন ১ হলো কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এবং নর্দা থেকে পূর্বাচল পর্যন্ত ৩১ কিলোমিটারের বেশি পথ। আর এমআরটি লাইন ৫ সাভারের হেমায়তপুর থেকে মিরপুর এবং গুলশান হয়ে ভাটারা পর্যন্ত। এটির দৈর্ঘ্য ২০ কিলোমিটারের মতো। দুটি মেট্রো রেল লাইনেরই কিছু অংশ উড়াল ও কিছু অংশ পাতাল পথে হবে। এই ২ লাইনের নির্মাণ খরচ নিয়েই আলোচনা সমালোচনা তুঙ্গে।
এই নতুন দুই পথে খরচ দাঁড়াচ্ছে কিলোমিটারে ৩,৬১৮ কোটি টাকা, যা এমআরটি লাইন 6 এর চেয়ে দ্বিগুণের বেশি। এমআরটি লাইন 1 প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় 2019 সালের ডিসেম্বরে। সরকারি প্রাক্কলনে তখন ব্যয় ধরা হয় 52,561 কোটি টাকা। এ প্রকল্পে এখন পর্যন্ত 12টি প্যাকেজের মধ্যে 8টিতে ঠিকাদারের প্রস্তাবিত ব্যয় পাওয়া গেছে। এর উপর ভিত্তি করে ব্যয় বিশ্লেষণ করেছে ডিএমটিসিএল। সংস্থাটির বিশ্লেষণ বলছে, ঠিকাদারেরা গড়ে যে দর চাইছে তাতে প্রকল্পের ব্যয় দাঁড়াবে 96,500 কোটি টাকা। লাইন 5 উত্তর প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় 2019 সালের অক্টোবরে। এর জন্য ব্যয় প্রাক্কলন ধরা হয়েছিল 41,238 কোটি টাকা। এ পর্যন্ত 5টি প্যাকেজে ঠিকাদারদের পাওয়া দর প্রস্তাব বিশ্লেষণে দেখা গেছে ব্যয় দাঁড়াবে 88,000 কোটি টাকা। মেট্রো রেল নির্মাণে এত বেশি ব্যয়ের কারণ দরপত্রে প্রতিযোগিতার সুযোগ কম থাকা। এখন প্রতিযোগিতা হচ্ছে শুধু জাপানি ঠিকাদারদের মধ্যে। প্রতিযোগিতা বাড়াতে পারলেই খরচ কমবে বলে মনে করে প্রতিষ্ঠানটি। কিন্তু জাপানি ঋণ এবং দরপত্রের শর্ত এমন যে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোই সুবিধা পায়। তাই জাপানি কয়েকটি কোম্পানি ছাড়া আর কোনো কোম্পানি জমা দেয়নি দরপত্র। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি প্রকল্পের অর্থায়নে জাপানি ঋণদাতা সংস্থা জাইকা বেশ কিছু কৌশলগত শর্ত জুড়ে দিয়েছে। ফলে ঠিকাদার নিয়োগে প্রতিযোগিতা কমে গেছে। এজন্যই ব্যয় অত্যন্ত বেশি। এশিয়ার বিভিন্ন দেশে বাস্তবায়নাধীন মেট্রো রেল প্রকল্পের ব্যয় বিশ্লেষণ করেছে ডিএমটিসিএল। তাতে দেখা যায়, জমি অধিগ্রহণ ও বেতন ভাতা বাদ দিয়ে শুধু প্রতি কিলোমিটার মেট্রো রেল নির্মাণে পাশের দেশ ভারতে ব্যয় হয় 150 থেকে 450 কোটি টাকা। ভারতও বিদেশি ঋণে প্রকল্প বাস্তবায়ন করে, কিন্তু ঋণে এমন কোনো শর্ত তারা মানে না যা ঠিকাদার নিয়োগের প্রতিযোগিতা ক্ষুণ্ণ করে। তবে জাইকা বলেছে, বৈশ্বিক মূল্যস্ফীতি এবং প্রাথমিক ব্যয় নির্ধারণের পর থেকে মুদ্রার মানের উল্লেখযোগ্য পতনের কারণেই ব্যয় বেড়েছে। বিশ্ববাজারে দামের পরিবর্তন এবং বিনিময় হার ওঠানামার কারণেও প্রকল্প ব্যয় বাড়তে পারে। তবে ডিএমটিসিএল বলছে, দুটি প্যাকেজের ঠিকাদারের পক্ষ থেকে অস্বাভাবিক ব্যয় প্রস্তাবের পেছনে যোগসাজশের সন্দেহ করা হচ্ছে, যাতে জাপানি কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ ভাগাভাগি করে নেয়ার যোগসাজশ বলা হচ্ছে। এর মধ্যে রয়েছে জাপানের শিমুজি কর্পোরেশন ও তাইসি স্যামসাং। তবে ব্যয় কমানোর জন্য ঋণদাতা সংস্থা ও ঠিকাদারকে তাগিদ দিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু সাড়া না পেয়ে এত বিপুল ব্যয়ে মেট্রো রেল নির্মাণে আগ্রহ দেখায়নি তারা। নতুন দুই মেট্রো রেল পথে মোট ব্যয় দাঁড়াচ্ছে 1,84,500 কোটি টাকা। এই বিপুল ব্যয় মেট্রো রেল নির্মাণকেই অনিশ্চয়তায় ফেলছে। ডিএমটিসিএল বলছে, এত বেশি ব্যয়ে মেট্রো রেল নির্মাণ করা হলে যাত্রীদের উপর ভাড়ার চাপ বাড়বে, অন্যদিকে সরকারের ঋণের বোঝাও বেড়ে যাবে। এদিকে মেট্রো রেলের লাইন 1 প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে, আর লাইন 5 উত্তরের মেয়াদ আছে 2028 সাল পর্যন্ত। তবে এখনও ঠিকাদারি নিয়োগ সম্ভব করা যায়নি। এই পরিস্থিতিতে প্রকল্প দুটির ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সিদ্ধান্ত জানাতে গত জানুয়ারির শেষ সপ্তাহে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনে চিঠি দেয় ডিএমটিসিএল। দুটি চিঠিতে তারা প্রকল্প দুটির বিপুল ব্যয় বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে জানায়, প্রকল্প প্রস্তাব সংশোধন করতে হবে। প্রকল্প দুটির ব্যয় কমানোর নানা পন্থা উল্লেখ করে। এর মধ্যে রয়েছে ঠিকাদার নিয়োগে উন্মুক্ত প্রতিযোগিতা আনতে জাইকার চাপিয়ে দেওয়া প্রকৌশলগত শর্ত পরিবর্তন। নতুন সরকার এখনও বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। পাকিস্তান সীমান্তে হামলা চালিয়ে সেনাদের হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে দেশটি। এই অপারেশনে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের সেনাবাহিনীর গোলা বারুদের একটি বড় ডিপো ছাড়া কয়েক স্থানে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিদেশি সংবাদ মাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি 27 ফেব্রুয়ারি ভোর 4:50 সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, রাত 3:45 থেকে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে পাকিস্তানের যৌথ বাহিনী। ইতোমধ্যেই রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে করা হয়েছে হামলার লক্ষ্যবস্তু। পাকিস্তানের দাবি, হামলায় ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 133 তালেবান যোদ্ধা, আহত হয়েছেন আরও 2 শতাধিক। পাশাপাশি কাবুল, পাকতিয়া এবং কান্দাহারের 27টি ক্যাম্প ধ্বংস এবং 9টি চৌকি দখল করেছে পাকিস্তানের সেনারা।
অন্যদিকে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে দেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে তারা। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, আফগান বাহিনী পাকিস্তানের 19টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে, আটক করেছে বেশ কিছু পাকিস্তানি সেনাকে। এ হামলায় 50 জনের বেশি পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। তবে এই সংখ্যার বিষয়টি কেউ স্বাধীনভাবে নিশ্চিত করেনি। গত 21 ফেব্রুয়ারি আফগানিস্তানের নাঙ্গারহার এবং পাকতিয়া প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বোমা হামলা চালায় পাকিস্তানের বিমান বাহিনী। এতে প্রাণ হারিয়েছিলেন 80 জনেরও বেশি। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, তালেবানপন্থী নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছিল। তবে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার পাল্টা দাবি করেছিল, জঙ্গি ঘাঁটি নয়, লোকালয়ে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। তারপরেই প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল তারা। 26 ফেব্রুয়ারি রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার আফগান সীমান্তবর্তী ডুরান্স লাইনে অবস্থিত পাক সেনা চৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় তালেবান। হত্যা করে বেশ কয়েকজন সেনাকে, অপহরণ করা হয় আরও কয়েকজনকে। পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুমকির মুখে টালমাটাল ইরান। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করে যুদ্ধের জন্য মহড়া চালাচ্ছেন ট্রাম্প। এ পরিস্থিতিতে গত জুনের পর আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরুর তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ইরান সরকারের মধ্যে চাপা অস্থিরতা চলছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই সামরিক হামলার হুমকির মাঝেই ইরানের অভ্যন্তরে নজিরবিহীন এক সশস্ত্র অভ্যুত্থান চেষ্টার খবর পাওয়া গেছে। গত সোমবার রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সদর দফতর লক্ষ্য করে সশস্ত্র হামলা চালায় ভিন্ন মতাবলম্বী গোষ্ঠী মুজাহিদিন খালক। এই ঘটনায় বিক্ষোভকারীদের সাথে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে অন্তত 100 জন হামলাকারী নিহত ও গ্রেফতার হয়েছে। ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তেহরানে থাকা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রধান কার্যালয় মোতাহারি কমপ্লেক্সে মুজাহিদিন খালক যোদ্ধারা একটি জটিল অপারেশন চালানোর চেষ্টা করে। এর বিরুদ্ধে তাৎক্ষণিক পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ইসলামিক বিপ্লবী গার্ডের বিশেষ সুরক্ষা বাহিনী। এতে করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। শুধু খামেনির দপ্তরই নয়, সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোয়েন্দা মন্ত্রণালয়, গার্ডিয়ান কাউন্সিল এবং খামেনির ছেলে মুস্তফা খামেনির অফিসের সামনেও। সোমবার সকালে তেহরানের পস্তুর স্ট্রিট ও ভালিয়াসোর স্কোয়ারে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামরিক বিশ্লেষকদের ধারণা, আমেরিকা ও ইসরায়েলের গোপন মদদে এই অভ্যুত্থানের চেষ্টা চালানো হয়ে থাকতে পারে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড একে বিদেশি গোয়েন্দা সংস্থার সমর্থিত একটি সন্ত্রাসী অনুপ্রবেশ হিসেবে বর্ণনা করেছে। পরবর্তী কোনো অভ্যুত্থানের আশঙ্কায় বর্তমানে তেহরান জুড়ে ভারী মেশিনগান এবং দাঙ্গা দমনকারী গাড়ি মোতায়েন করা হয়েছে। এদিকে বর্তমানে আলবেনিয়া ভিত্তিক সংগঠন মুজাহিদিন খালক দাবি করেছে যে তাদের অভিযানে খামেনির বাসভবন ও সদর দফতর ভারী ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের দাবি অনুযায়ী 150 জন যোদ্ধা সফলভাবে অভিযান শেষ করে নিজেদের ঘাঁটিতে ফিরে এসেছে। তারা এই লড়াইকে মুক্তির সংগ্রাম হিসেবে অভিহিত করছে। 1979 সালের বিপ্লবের পর তেহরানের সব থেকে সুরক্ষিত এলাকায় খামেনির বাসভবন গড়ে তোলা হয়। এমন সুরক্ষিত এলাকায় এমন হামলা বর্তমানে খামেনি সরকারের জন্য বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। একদিকে বাইরের সীমান্তে মার্কিন রণতরীর গর্জন, অন্যদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে সশস্ত্র বিদ্রোহ। সব মিলিয়ে ইরান এখন এক দ্বিমুখী সংকটের মুখোমুখি। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে 10 দিনের আলটিমেটাম দিয়ে তেহরানকে কোণঠাসা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে নজিরবিহীন শক্তি বৃদ্ধির মাধ্যমে ইরানকে সমঝোতার জন্য চাপ দিচ্ছেন তিনি। সমঝোতা না হয় ধ্বংস, কেবল এই দুটি পথ খোলা রেখে ইরানকে চরম আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। সমঝোতা না হলে ওয়াশিংটন এবার সরাসরি যুদ্ধের পথেই হাঁটবে বলেও ইরানকে হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন চোখ রাঙানিতে ইরান একা হয়ে পড়ায় বিপদে বন্ধুর পরিচয় দিচ্ছে তাদের বিশ্বস্ত মিত্র চীন। ইরানের কাছে অ্যান্টি জাহাজ বিধ্বংসী সুপারসনিক মিসাইল CM-302 সরবরাহ করার খবরের মাধ্যমেই এবার প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর আরেকটি তথ্য। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জামের হাই রেজলিউশন ছবি প্রকাশ করেছে চীনের একটি বাণিজ্যিক স্যাটেলাইট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মেজরভিশন।
ছবিগুলোতে কাতার, জর্ডান এবং সৌদি আরবে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের সুনির্দিষ্ট অবস্থান স্পষ্টভাবে দেখানো হয়েছে। বিশেষ করে ওই ছবিতে জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে 18টি F-35 স্টিলথ ফাইটার এবং 6টি ইলেকট্রনিক যুদ্ধবিমান মোতায়েন থাকার প্রমাণ মিলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হামলার হুমকির মুখে চীনা প্রতিষ্ঠানের এই পদক্ষেপ ইরানকে কৌশলগত সুবিধা দিতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। এদিকে জেনেভায় পরমাণু আলোচনার ঠিক আগে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরানকে এক হাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেন তিনি। ট্রাম্প তার বক্তব্যে ইরানকে 1 নম্বর সন্ত্রাসবাদী মদতদাতা হিসেবে উল্লেখ করেন। ইরানের হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র আসতে দেয়া হবে না বলেও জানান তিনি। ট্রাম্প দাবি করেন 47 বছর আগে ক্ষমতা দখলের পর থেকেই ইরান সন্ত্রাসবাদ ছড়িয়ে আসছে। এছাড়া ইরানের সাম্প্রতিক বিক্ষোভে ইরানি বাহিনী প্রায় 32,000 মানুষকে হত্যা করেছে বলেও দাবি করেন ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে তোলা এসব অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। এছাড়া গত জুনে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে চালানো মার্কিন অভিযান মিডনাইট হ্যামারের কথা তেহরানকে মনে করিয়ে দেন ট্রাম্প। সেই অভিযানে মার্কিন বিমান বাহিনীর প্রশংসা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু শক্তি গুঁড়িয়ে দিয়েছিল, কিন্তু ইরান আবারও সেই পরমাণু উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সামনে এগোচ্ছে। এদিকে ট্রাম্পের এই দাবিগুলোকে বিশাল মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইরান। সরাসরি ট্রাম্পের নাম না নিলেও অভিযোগগুলোকে ভিত্তিহীন বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ভারতের ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরান শান্তি ও যুদ্ধ উভয় পরিস্থিতির জন্যই প্রস্তুত, তবে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির বিষয়ে আশা প্রকাশ করেছেন তিনি। এছাড়া ওই সাক্ষাৎকারে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আরাকচি। তিনি বলেন, ইসরায়েল উদ্দেশ্য প্রণোদিতভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, পরমাণু শক্তি অর্জন করা ইরানের অধিকার, তবে ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না বলেও যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে পরমাণু অস্ত্র নিয়ে ইরানের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও তা উত্তেজনা কমাতে সহায়ক হবে না বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। ইরান পরমাণু চুক্তিতে সই করলেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এড়ানো সম্ভব বলে মনে করছেন তারা। ইরানের রাজধানী তেহরানের এই পোস্টারে 2025 সালের জুন মাসে ইসরায়েলি হামলার শিকার পারমাণবিক কেন্দ্রের সরঞ্জাম এবং নিহত ইরানি বিজ্ঞানীদের ছবি তুলে ধরা হয়েছে। গত বছর ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পরিস্থিতি ঠিক কী তা এখনও পুরোপুরি স্পষ্ট না। তবে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সাম্প্রতিক মাসগুলোতে নাতানজ ও ইস্ফাহান উভয় স্থাপনাতেই কাজ চলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বা ISIS স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখেছে, ইস্ফাহানের টানেল কমপ্লেক্সের সব প্রবেশপথ এখন শিলামাটি দিয়ে ভরাট করা এবং নতুন ছাদ নির্মাণ করা হয়েছে। নাতান সাইটেও একটি নতুন প্যানেল তৈরি করার চিত্র দেখা গেছে। এখানে প্রথম 2 ছবিতে হামলার আগে ও পরে, পরবর্তী 2 ছবিতে নির্মাণ কাজ চলা ও প্যানেল তৈরি সম্পন্ন হতে দেখা গেছে। ISIS আরও দেখেছে ইরান মাউন্ট কুলাং গাজলা নামের একটি ভূগর্ভস্থ কমপ্লেক্সকে আরও সুরক্ষিত করেছে, যেখানে কোনো হামলা করা হয়নি। অস্ত্র পর্যায়ের মানসম্পন্ন ইউরেনিয়াম তৈরি করা আর ব্যবহারযোগ্য অস্ত্র বানানো এক নয়, অস্ত্র বানাতে আরও প্রযুক্তিগত ধাপ পার হতে হয়। গত বছর হামলার আগে মার্কিন গোয়েন্দা সংস্থা DIA বলেছিল, ইরান সম্ভবত 1 সপ্তাহের কম সময়ে প্রথম অস্ত্রের জন্য যথেষ্ট ইউরেনিয়াম উৎপাদন করতে পারে। তবে ইরান সত্যিই সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্রে রূপ দেওয়ার মতো সক্ষমতা গড়ে তুলেছে কিনা তা নিয়ে বিভিন্ন মূল্যায়নের পার্থক্য রয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর ধারণা অনুযায়ী 13 জুন ইসরায়েলের হামলার সময় ইরানের কাছে 60% পর্যন্ত বিশুদ্ধ 440 কেজি ইউরেনিয়াম ছিল, যেটি অস্ত্র তৈরিতে যে 90% মানের প্রয়োজন হয় প্রযুক্তিগতভাবে তার খুব কাছাকাছি। অক্টোবরে সংস্থাটির প্রধান বলেছিলেন, এই পরিমাণ ইউরেনিয়াম যদি আরও সমৃদ্ধ করা হয় তাহলে তা 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। তবে ইরানের মজুদ, ইউরেনিয়ামের অবস্থান, সার্বিক অবস্থা এবং কেন্দ্রগুলোর কার্যক্ষমতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর মিস্টার ট্রাম্প বলেছিলেন, স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। তবে সে ক্ষতি গুরুতর হলেও সম্পূর্ণ নয় বলে জানান IAEA প্রধান রাফায়েল গ্রোসি। অর্থাৎ কয়েক মাসের মধ্যে সমৃদ্ধকরণ আবার শুরু হতে পারে।
কিছু বিশ্লেষক মনে করেন পারমাণবিক অস্ত্র পেলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারে এবং সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। তবে বিশ্লেষক ডক্টর এইচ.এ. হেলিয়ার বলছেন, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ পক্ষের দৃষ্টিতে ইসরায়েলের শক্তি এখন বেশি তাৎক্ষণিক ও অস্থিতিশীলতা তৈরি করার মতো নিরাপত্তা উদ্বেগের বিষয়, কোনো কাল্পনিক ইরানি বোমা নয়। যুক্তরাষ্ট্র এ অঞ্চলে বিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। তেহরান পারমাণবিক কার্যক্রম নিয়ে কোনো চুক্তিতে রাজি না হলে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানও হুমকি দিয়েছে যে কোনো হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্য ও ইসরায়েলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানবে। সম্প্রতি দেশটির সেনাপ্রধান জানিয়েছেন তাদের সামরিক বাহিনী হাই অ্যালার্ট অবস্থায় রয়েছে এবং পূর্ণাঙ্গ প্রতিরক্ষায় তারা প্রস্তুত। পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করা নিয়ে যে অভিযোগ করা হয় তা বরাবরই অস্বীকার করে আসছে ইরান। নভেম্বরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সমৃদ্ধকরণ এখন বন্ধ। তবে তিনি এও বলেন, আপনারা স্থাপনা ও যন্ত্রপাতি ধ্বংস করেছেন, কিন্তু প্রযুক্তিকে এবং সংকল্পকে বোমা মেরে শেষ করা যায় না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে শর্ত একটাই, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের বাস্তবতা মেনে নিতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি পারমাণবিক অস্ত্রাগার এবং সামরিক সক্ষমতা সম্প্রসারণের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসে দেওয়া এক ভাষণে কিম বলেন, ওয়াশিংটন আমাদের পারমাণবিক অবস্থানকে সম্মান করলে এবং শত্রুতামূলক নীতি প্রত্যাহার করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালোভাবে চলতে না পারার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্পর্কের ভবিষ্যৎ পুরোপুরি যুক্তরাষ্ট্রের মনোভাবের উপরই নির্ভর করছে। শান্তিপূর্ণ সহাবস্থান হোক বা স্থায়ী সংঘর্ষ, দুই পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুত। তবে এই সিদ্ধান্ত একা আমাদের হাতে নেই। বিশ্লেষকদের মতে আগামী এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিত বহন করছে কিমের এই বক্তব্য। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে কিমের অবস্থান পুরোপুরি ভিন্ন। প্রতিবেশী দেশটিকে নিজেদের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সিউলকে স্থায়ীভাবে একই জাতির অংশ হিসেবে বিবেচনা করা হবে না। যতক্ষণ দক্ষিণ কোরিয়া বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতা থেকে বেরিয়ে আসতে না পারবে, ততক্ষণ তাদের জন্য নিরাপদ থাকার একমাত্র উপায় হলো উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কিত সবকিছু থেকে দূরে থাকা এবং উত্তর কোরিয়াকে একা ছেড়ে দেওয়া। কিমের এই বক্তব্যে স্পষ্ট, দক্ষিণ কোরিয়াকে পাশ কাটিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী উত্তর কোরিয়া। এই কংগ্রেসে পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করার পরিকল্পনাও তুলে ধরেন কিম। পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম, দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি সক্ষমতা সহ কৌশলগত পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি। কিমের দাবি, সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির দ্রুত অগ্রগতির ফলে দেশটি একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে তার অবস্থান স্থায়ীভাবে সুদৃঢ় করেছে। দক্ষিণ কোরিয়ার ইয়নহাব বার্তা সংস্থার তথ্য অনুযায়ী 5 বছর পর অনুষ্ঠিত এই পার্টি কংগ্রেসে দেশ জুড়ে প্রায় 5,000 প্রতিনিধি অংশ নেন। 25 ফেব্রুয়ারির রাজধানীর পিয়ংইয়ংয়ে সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।